যেহেতু একটা নির্বাচন আসছে, নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি বা তাদের যে ইস্তেহার সেটা তারা ঘোষণা করছে। তো আমিও চেষ্টা করেছি রামপাল মোংলায় 16টি ইউনিয়ন এবং পৌরসভায় সমাবেশের মধ্য দিয়ে বা উঠান বৈঠকের মধ্য দিয়ে এদেশের ঋষি সম্প্রদায়, এদেশের হিন্দু সম্প্রদায়, এদেশের দলিত সম্প্রদায়, এদেশের মুসলমান, ইমাম, এদেশের শিক্ষক, গ্রাম্য ডাক্তার, সকল শ্রেণী পেশার মানুষের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে আসলে তারা কি ভাবছে। কারণ আমাদের বক্তব্যটা গুরুত্বপূর্ণ না, আপনার প্রত্যাশা কি সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেজন্য আমি চেষ্টা করেছি উঠান বৈঠক করার জন্য, মতবিনিময় সভা করার জন্য, এবং তার মধ্য দিয়ে আমি বের করার চেষ্টা করেছি আসলে মানুষের প্রত্যাশাটা কি। আমি অত্যন্ত লজ্জা পাই যখন দেখি যে প্রত্যাশার 1 নম্বরে আছে এই 16টা ইউনিয়নের ভিতর মানুষের নিরাপত্তা। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের আমাদের সন্তানরা যখন বক্তৃতা করেছে তারা বলেছে, আঙ্কেল আমরা কিছু দরকার নেই, শুধু নিরাপত্তাটা দেন। যদিও তারা নিরাপত্তাহীন নয়, বাট তারা শঙ্কিত নির্বাচনের পরে কি হবে। প্রতিটা নির্বাচনের পরে একটা বিশৃঙ্খল হওয়ার একটা রেওয়াজ এই দেশে আছে। অনেকে চেষ্টা করে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, অতীত ভুলে যান। 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের পরে নতুন করে আমরা কোনো সহিংসতার জন্ম দিতে দিব না, এটা আমরা প্রতিজ্ঞা করছি। এখানে কিছু নেতাকর্মী আছে, অনেক ক্ষেত্রে তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের নাই বিধায় অনেক কিছু আমাদের নিয়ন্ত্রণ করতে পারিনি, বাট অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হয়েছি। আমি পরিষ্কার করে বলছি, 12 তারিখ যদি আমরা নির্বাচিত হই, 13 তারিখ থেকে এই জনপদের প্রত্যেকটা মানুষ শান্তিতে নিরাপদে এই অঞ্চলে বসবাস করবে, কোনো বিশৃঙ্খলাকে আমরা মেনে নেব না। যেহেতু আপনাদের প্রত্যাশা 1 নম্বরে নিরাপত্তা, আমি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব যে কোনো মূল্যে, এবং আমি জানি কিভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আমি বেশ কয়েকটা ইউনিয়নে সেভাবে কিন্তু আমি হ্যান্ডেল করেছি, আমি বলবো না কারণ অনেকে অসুখী হবে। নির্বাচন সামনে, আমি খুব বেশি ডিটেলসে যাব না, শুধু আমি এতটুকু বলবো, এই জনপদের স্বার্থে, আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে আমরা যে কোনো মূল্যে সামাজিক ন্যায় বিচার এবং নিরাপত্তা আমরা প্রতিষ্ঠা করবই করবো ইনশাল্লাহ। আপনাদের এই জনপদে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দখলবাজ, দান্দাবাজ, সাদাবাজ, মাদক কারবারি এগুলো উৎপাত করছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, আমি শতভাগ নিশ্চিত করবো যেখানে কেউ এরকম উৎপাত করতে সাহস পাবে না। প্রত্যেকটা জিনিসের জন্য গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিগত অঙ্গীকার, ব্যক্তিগত কমিটমেন্ট। আমার পেটে কোনো ঘোরা নাই, কোনো ধান্দাবাজ বাটপারের কাছ থেকে আমি 1 কাপ চা খাই না। আমার কাছে কেউ উপহার নিয়ে গেলে আমি ফেরত দিয়ে দিই। আমার বাড়িতে আমি মিষ্টি অ্যালাউ করি না, আমার বাড়িতে কোনো রকম কোনো উপকরণ আমি অ্যালাউ করি না, কারণ আমাকে সোর্সটা অনেক ভালো রাখছে। আমি আসছি আপনাদের জন্য কাজ করতে, সুতরাং কেউ যেন আমাকে না কিনতে পারে, বায়াস করতে না পারে, এই জন্য আমি অত্যন্ত কঠোর। সুতরাং আপনাকে বলবো যে আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন, ভোট প্রদানের মধ্য দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি অসাম্প্রদায়িক চেতনার দল। তারা বিশ্বাস করে বাংলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, বিশ্বাসী, অবিশ্বাসী সবাই এদেশের তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করবে বা তাদের দায়িত্ব পালন করবে। এখানে কাউকে কোনো বিঘ্ন করা যাবে না। সুতরাং আমরা সেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই দেশকে পরিচালনা করব। তো প্রথম কথা হচ্ছে যে নিরাপত্তার প্রশ্নে আমরা আপোষহীন, এবং আপোষহীন ছিলাম, আছি এবং থাকব। দ্বিতীয়ত, আমাদের জনপদে আমাদের শিক্ষার সমস্যা আছে। আমাদের সন্তানদের সুশিক্ষার জন্য যে স্কুল কলেজ সেগুলো সঠিকভাবে চলছে না, সেগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। স্কুলে একটা নতুন ভাষা শিক্ষা দিয়ে আমাদের সন্তানকে দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, যেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছে যে বাংলা ইংরেজির পাশাপাশি আমরা একটা নতুন ভাষা সংযোজন করব। সেটা হতে পারে জাপান, হতে পারে চাইনিজ, কোরিয়ান, জার্মান, ফ্রান্স, যাতে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা অনুযায়ী সব দেশে গিয়ে তারা যেন তাদের রুটি রুজি ইনকাম করতে পারে। আমাদের মেয়েরা যেন নার্সিং পেশা সহ বিভিন্ন পেশায় বিদেশ যেতে পারে। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিদেশ গেছে বিগত দিনগুলোতে,
কিন্তু আমাদের জনপদের মানুষ কিন্তু সেটা যেতে পারেনি, কারণ এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা ব্যস্ত ছিল বিভিন্ন এজেন্ডা নিয়ে। আপনারা ভালো জানেন, আমি সমালোচনা করতে চাই না বা সমালোচনা করতে আমি পছন্দ করি না। আমি শুধু এতটুকু বলবো, আগামী দিনগুলোতে আমাদের যে এই সুযোগগুলো আসছে বিদেশে কর্মসংস্থানের জন্য, সেটা যেন আমরা চেষ্টা করব। শিক্ষা খাতে নতুন যে রিক্রুটমেন্ট হবে সেখানে আমরা চেষ্টা করব মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ করার জন্য, যেন কোনো অবস্থায় আমাদের সন্তানরা যেন সুশিক্ষা থেকে বঞ্চিত না হয়। আমি এই ইউনিয়নে এসেছিলাম মাঝে একদিন, আমাদের 8 নম্বর ওয়ার্ডের সভাপতি অসুস্থ ছিল, তাকে দেখতে গেছিলাম নদীর পাড়ে। আমি অবাক হয়েছিলাম, 2 জন শিক্ষকের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু আমি অবাক হয়েছিলাম যে তারা আসলে কি বলবো, আমি খুব দুঃখ পেয়েছি যে একটা শিক্ষক সকালবেলা দেখা হলে তাদের যে হওয়া উচিত একটা সন্তানকে শিখাবে, প্রাইমারি শিক্ষক, কিন্তু সেটা আমরা পাইনি। আমি জানি তারা কোটায় নিযুক্ত হয়েছে। আগামীতে আমরা প্রাথমিকে কোনো কোটা রাখবো না। আমরা চাইবো মেধার ভিত্তিতে আমাদের সন্তানদেরকে যে যোগ্য শিক্ষা দিতে পারবে তাকেই আমরা শিক্ষক হিসেবে নিয়োগ দেব, এবং এই ক্ষেত্রে আমরা নির্মমভাবে কাজ করবো। কারণ প্রাইমারি ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, কারণ কোটা থাকলে সেখানে অদক্ষ অযোগ্য শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তারা সঠিকভাবে মানুষ হতে পারবে না, তারা সুশিক্ষা পাবে না, এবং এই ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আমরা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কিন্তু কোটার বিরুদ্ধে, সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে মেধার ভিত্তিতে এই শিক্ষক নিয়োগ করার জন্য। আমাদের স্বাস্থ্য সেবা নিয়ে অনেক সমস্যা ছিল। রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো সিজার অপারেশন হতো না। 5 তারিখের পর আমরা যখন সুযোগ পেয়েছি তখন এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি প্রধান ডাক্তার আছেন ডক্টর সুকান্ত বাবুকে আমরা বললাম যেখানে সিজার চালু করতে হবে। উনি বললেন তাহলে আমাকে এই সময় দিতে হবে। যাই হোক, প্রথম আমরা সপ্তাহে 1 দিন, এখন 2 দিন সিজার অপারেশন করছি, মাত্র 1000 টাকা করে। আমরা মনে করি যদি আমরা চেষ্টা করি তাহলে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যত ওষুধ আসছে ডাক্তাররা যারা এখানে দায়িত্ব পালন করবে সবাই সঠিকভাবে করবে যদি আমরা মনিটর করতে পারি। একজন ডাক্তার যখন ঢুকবে তখন সে ফিঙ্গারপ্রিন্টে ঢুকবে, যখন বেরোয় যাবে তখন ফিঙ্গারপ্রিন্টে বেরোয় যাবে, অর্থাৎ সে কতক্ষণ হাসপাতালে ছিল, প্রত্যেকটা নার্স প্রত্যেকটা কর্মচারী কতক্ষণ ডিউটি করছে এটার জন্য কাউকে দরকার নেই, কোনো সিগনেচারের দরকার নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকবে, বেরোবে, আপনার সেবাটা পাবেন। কিন্তু হাসপাতালগুলোতে কি ওষুধ আছে, কি স্বাস্থ্য সেবা আছে, সবগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখাতে হবে। আমরা এইভাবে পরিচালনা করতে চাই। আমাদের পরিকল্পনা স্বাস্থ্য খাত নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ আছে, যেখানে আপনাদের কর্মসংস্থানের সুযোগ আছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছে আগামীতে আমরা নতুন হাসপাতাল বা ডাক্তার নিয়োগের দিকে মনোযোগ দিব না, আমরা মনোযোগ দিব মানুষকে স্বাস্থ্য সচেতন করার দিকে। প্রত্যেকটা জনপদে ছোট ছোট উঠান বৈঠক করে সেখানে গাইড করা হবে যে কি খেলে কি রোগ হয় বা কিভাবে সুস্থ থাকা যাবে, রোগ কিভাবে কমানো যাবে। যদি রোগকে আমরা দমন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের নতুন হাসপাতাল লাগবে না, নতুন ডাক্তার লাগবে না। সেই জন্য আমরা স্বাস্থ্যকর্মী 80 লাখের উপরে নিয়োগ দেবো যারা এই প্রশিক্ষণগুলো দিবে, এবং আমি মনে করি এর মধ্য দিয়ে এই জনপদে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। আমরা চেষ্টা করব আমাদের পাশে যে সুন্দরবন আছে এখানে ইকো ট্যুরিজম চালু করতে। আমাদের সন্তানরা যারা দক্ষ আছে, স্মার্ট আছে, তারা ওখানে গাইড হিসেবে কাজ করতে পারবে। সাধারণ মানুষ নৌকা চালিয়ে ওখানে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের যারা ওখানে ট্যুরিজম চালাবে তারা তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবে। বাংলাদেশে পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। আমরা পর্যটন করব, পরিবেশ বান্ধব পর্যটন শিল্প আমরা এখানে করব, সেই প্রত্যাশা আমরা রাখছি। আমরা ইতিমধ্যে জাতীয় পর্যায়ে সেটা তুলে ধরেছি। আমরা এখানে মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে পারলে, আমাদের ইপিজেড এর সক্ষমতা বাড়াতে পারলে, নতুন ফ্যাক্টরি আসলে আমরা এখানে কোটা দিব যে লোকাল যে অদক্ষ শ্রমিক আছে 100% এই জনপদে মানুষকে নিয়োগ দিতে হবে। তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। 2টো ফ্যাক্টরির সাথে এখন আলোচনা চলছে। আমরা আশা করব এইগুলো চালু হবে, 10,000 থেকে 20,000 কর্মচারী সেখানে কাজ করতে পারবে 2টো ফ্যাক্টরিতে। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা চেষ্টা করব আপনাদের কাজের মধ্য দিয়ে আপনাদের জনপদের মানুষকে ভালো রাখতে, যাতে প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পায়। প্রত্যেকটা নারী যেন তার বাড়িতে বসে কুটির শিল্প সহ বিভিন্ন কাজে যুক্ত হতে পারে। আমাদের শিক্ষিত যারা নারী আছে বা শিক্ষিত যারা যুবক আছে তারা বাড়িতে বসে কম্পিউটারে কাজ করে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারে, সেই প্রশিক্ষণ আমরা দিব। আমরা বলেছি 18 মাসে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা কোনো অলৌকিক স্বপ্ন নয়। আমরা কোন খাতে কতগুলো রিক্রুটমেন্ট করব আমাদের সেই পরিকল্পনা আছে। আমাদের স্বাস্থ্য খাতে কত রিক্রুটমেন্ট হবে, আমাদের এই যে পর্যটন শিল্প সেখানে কত হবে, হাসপাতালগুলোতে কিভাবে কর্মসংস্থান হবে, বিদেশে কত জনশক্তি রপ্তানি হবে, এগুলো নিয়ে আমরা পরিকল্পনা করছি।
আমরা মানুষকে স্বপ্ন দেখাতে চাই না। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমরা পরিকল্পনা করব, বাস্তবায়ন করব। স্বপ্নটা প্রবত বোকা জিনিস আমরা কথা বলতে চাই না। এদেশে বহুত মানুষ স্বপ্ন দেখেছে, এত স্বপ্ন দেখে লাভ নেই। আপনাকে পরিকল্পনা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকটা সেক্টরে কত লোক নিয়োগ হবে, কিভাবে কাজ পাবে এবং কোন তারিখ থেকে এটা শুরু হবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি কাজ করেছি। ব্যক্তিগতভাবে আমাকে তারেক রহমান সাহেব দায়িত্ব দিয়েছিলেন এই বৃক্ষরোপণের পরিকল্পনা করার জন্য। আমার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবেশী প্রফেসর নুরুল ইসলাম আরেকজন ছিলেন। আমরা তিনজন মিলে পরিকল্পনা তৈরি করে আমাদের টেকনিক্যাল টিমের কাছে আমরা জমা দিয়েছি। 25 কোটি বৃক্ষ কখন থেকে লাগানো শুরু হবে, কোত্থেকে কতগুলো গাছ আসবে, কোন যন্ত্রপাতি কতগুলো গাছ লাগানো হবে, কৃষকদের কি গাছ দেওয়া হবে, রেল লাইনের পাশে কি হবে, মহাসড়কের পাশে কি হবে, নদী ভাঙ্গন এলাকায় কি হবে, আমাদের যে নতুন যে চরগুলো উঠছে সেখানে কি গাছ লাগানো হবে, আমরা সবগুলো নিয়ে কিন্তু কাজ করেছি। কিন্তু সুতরাং আমরা কোনো অলৌকিক স্বপ্ন নিয়ে আপনাদের কাছে আসিনি। আমরা আসছি পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। যেহেতু আমি এর সাথে যুক্ত ছিলাম, এই জন্য আমি জানি যে তারেক রহমান সাহেব যে কথাগুলো বলছেন প্রত্যেকটা জিনিস নিয়ে উনি গত 2-3 বছর ধরে কাজ করছেন। আমাদের অনেক সমালোচক আছে, তারা বলে যে বিএনপি সংস্কার বিশ্বাস করে না। জি না, এটা মিথ্যা কথা। বিএনপি একমাত্র রাজনৈতিক দল যে প্রথম এই দেশে সংস্কারের প্রস্তাব দিয়েছে 2022 সালে, তারপরে চূড়ান্ত 31 দফা দিয়েছে, যেটা আপনাদের সাথে কথা বলেছিলাম সেদিন উঠোন বৈঠকে 2023 সালের জুলাই মাসে, অর্থাৎ 24শে আগস্টের জুলাই বিপ্লবের আগে আমরা কিন্তু সংস্কার প্রস্তাব তুলে ধরেছিলাম। সুতরাং বিএনপি একমাত্র রাজনৈতিক দল এদেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে চিন্তা করছে, এদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশ চিন্তা করছে। 31 দফায় পরিষ্কার করে বলা আছে যে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ করব, যেখানে সকল ধর্মের মানুষ তার উপাসনালয় স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এবং পালন করতে পারবে। আমাদের নেতা যেখানে বলেছে, কিছুক্ষণ আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে ধর্ম যার যার, দেশটা সবার, নিরাপত্তা পাবার অধিকার সব মানুষের। আমি এই জনপদের সন্তান। আমার বাড়ি পাশেই রামপাল উপজেলার বড়দিয়া গ্রামে। আমার গ্রামে একদিকে দাউদখালী নদী, একদিকে কুমারখালী, আর একদিকে মোংলা নদী। আমি সেই বদ্বীপেই আমার জন্ম হয়েছে, আমি বেড়ে উঠেছি। আমি জানি এখানে কি সম্ভাবনা আছে। আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ অসংখ্য দেশ, ইউরোপে আমি গেছি। এদিকে হংকং, চায়না, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এদিকে সব ভ্রমণ করেছি। আমি দেখেছি প্রত্যেকটা জনপদের উন্নতির মূল 2-3টা জিনিস আছে। একটা হচ্ছে মানুষের অঙ্গীকার, অর্থাৎ মানুষের প্রত্যাশা, তাদের কমিটমেন্ট। আরেকটা হচ্ছে রুলস অফ ল, অর্থাৎ আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার। আরেকটা জিনিস হচ্ছে ওই জনপদের মানুষের যে জনসংখ্যা, তার উপর নির্ভর করে। কিন্তু সুতরাং সবকিছু মিলে কিন্তু আমাদের বাংলাদেশ একটা অপরন্ত সম্ভাবনার দ্বারে আমরা দাঁড়িয়ে আছি। যদি সত্যিকার অর্থে আপনারা সুযোগ দেন বিএনপিকে দেশ পরিচালনার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সত্যিকার অর্থে সুখী সমৃদ্ধি বাংলাদেশ হবে। আপনারা দেখবেন উনি যখন কোন অনুষ্ঠান করে, উনি সাধারণ মানুষের মতামত নেওয়ার চেষ্টা করে। গতকালে উনি একজনকে স্টেজে ডেকে এনে কথা বলেছেন। গতানুগতিক রাজনীতি, স্টেজ ফাটানো উনি বক্তৃতা করেন না। আমিও নেতার মতো আমি এটা পছন্দ করি না। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থেকে এই কাজটি করার চেষ্টা করব। যেটি আমাদের নেতারা বলেছে, 5 তারিখ রাত 2টার সময় আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন, ফরিদ আপনি চলে যান খালেক সাহেবের বাড়ির সামনে। উনি যেহেতু এখানে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছে, ওখানে বিশৃঙ্খলা হবে, সকালে ওখানে সমাবেশ করতে হবে। আমি ওনার কথা মতো প্রথমে সকাল 9টার সময় আমি কিন্তু সন্ন্যাসী বাজারে গিয়ে সমাবেশ করেছি 6 তারিখ সকালে। তারপর আমি বাসতলে এসে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাইদের বাড়ির সামনে করেছি। তাদের 2 ভাইকে সামনে রেখে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা মনে করি ক্ষমাই হচ্ছে মহৎ গুণ, এবং মানুষ তার ভোটের মাধ্যমে তার সেই যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করবে। তার প্রতিশোধ প্রতিহিংসা ভোটের মাধ্যমে নিবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা নিতে চাইনি। এই জন্য আমরা এই জনপদের প্রত্যেকটা মানুষকে বলতে চাই যে আমরা কিন্তু আন্তরিকভাবে কাজ করেছি। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এদেশে কোনো সরকার ছিল না। ইউনূস সরকার শপথ নিয়েছে 8 তারিখের সন্ধ্যায়, অর্থাৎ 9 তারিখ থেকে কারা কাজ শুরু করেছে। এই সময়ের ভিতরে এই যে 72 ঘন্টা বা 100 ঘন্টার মতো গেছে, এর ভিতর এই জনপদের কোথাও কোনো মসজিদ, মন্দির, গির্জা আক্রান্ত হয়নি। পরবর্তীতে কিছু বিশৃঙ্খলা হয়েছে, এটা হচ্ছে আমাদের দোষ নয়, এটা ছিল প্রশাসনের দুর্বলতা। প্রশাসন দুর্বৃত্ত দমন করেননি, দুর্বৃত্ত দমন না করে তারা নিরপেক্ষভাবে থাকার চেষ্টা করেছে।
এই জন্য কিছু বিশৃঙ্খলা ঘটনা করেছে। যখন আমরা দায়িত্ব পাবো, আমি সবাইকে বলবো আরে বসেন, আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমার বক্তব্য। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা দায়িত্ব দেন, আমরা দায়িত্ব পালনের জন্য বদ্ধপরিকর। আমি যেহেতু জানি এখানে সমস্যাটা কি, আমি সমস্যা সমাধানের চেষ্টা করব। এখানে অবকাঠামো উন্নয়ন আপনারা কথা বলেছেন, সুপ্রিয় জলের ব্যবস্থা কথা বলেছেন, সুপ্রিয় জল, অবকাঠামো উন্নয়ন, নদী ভাঙ্গন, এগুলো আমাদের এই অঞ্চলের গতানুগতিক সমস্যা। এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করতে হবে। আমি এগুলো নিয়ে পরিকল্পনা করছি। আমি চেষ্টা করবো আগামীতে প্রস্তাবগুলো আমি আমাদের নেতার কাছে তুলে ধরে সেগুলো বাস্তবায়ন করার জন্য। আমি সেদিন আমার নেতার সাথে একটা বিষয়ে আমি তর্ক করেছিলাম এই রামপাল মোংলা নিয়ে। উনি বলছিল ঢাকা থেকে মাত্র ফরিদ 2.5 ঘন্টার আপনার রামপাল যেতে পারেন, তাহলে কিভাবে এখানে আবার বিমানবন্দর চলবে? আমি ওনাকে যুক্তিতে বুঝাইছিলাম যে প্রিয় নেতা, দেখুন এটা একটা বিমানবন্দর নয়, এটি একটি ভিন্ন জিনিস। বললো কি বলেন? আমি বললাম শোনেন, আমাদের এখানে যদি বিমানবন্দর চালু হয়, আপনি যদি এখানে ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করেন, তাহলে প্রতিদিন 4 থেকে 5 লাখ লোক ঢাকা থেকে আপনি বাইরে দিতে পারবেন, তাহলে ঢাকা শহরের উপর চাপ কমবে। দ্বিতীয়ত, আমাদের জনপদের মানুষের কর্মসংস্থান নাই, এখানে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। এখানকার মানুষ ডাব বিক্রি করে, পেঁপে বিক্রি করে, তাদের যে উৎপাদিত মানে বাসায় যে পেয়ারা আছে এগুলো বিক্রি করে তারা জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। সুতরাং আপনি এই সুযোগটা করে দেন। উনি বলছেন এটা উত্তম প্রস্তাব, আমরা বিবেচনা করবো, তবে বাজেট আমরা সঠিক সময় এটা প্রণয়ন করার চেষ্টা করব। আমি খুব আশাবাদী না, কিন্তু আমি বিশ্বাস করি যদি সঠিকভাবে ওনাকে তুলে ধরা যায় যে এখানকার এতগুলো মানুষের কর্মসংস্থান হবে, এখানকার হজ ফ্লাইট, এখানকার বিদেশি ফ্লাইট যদি দেওয়া যায়, তাহলে এই জনপদে কিন্তু আমরা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো এবং আমাদের জীবন জীবিকা কিন্তু সঠিকভাবে চলবে। যেহেতু আজান সমাগত, আমি আমার বক্তব্য শেষ করব, শুধু এতটুকু বলবো, এই জনপদের যে সম্পদগুলো আছে বিশ্বমানের সম্পদ, আমাদের সমুদ্রের যে বিশাল অর্থনীতি, এগুলো নিয়ে আমরা কাজ করছি কিন্তু। সুতরাং এই জনপদের মানুষের কোনো কর্মসংস্থানের চিন্তা করা লাগবে না, তাদের আরেকজনের ঘের দখল করা লাগবে না, গাঁজা বিক্রি করে মদ বিক্রি করে খাওয়া লাগবে না। ওইগুলো তারা খাইতে যাবে, তারা এলাকায় বাস করতে পারবে না। আমি কোনো গাঁজাখোর, নিশাখোর, মদখোরকে এই এলাকা রাখবো না, পরিষ্কার কথা। কোনো ছাড় দেওয়া হবে না, কোনো দখলবাজকে কেন সুযোগ দেওয়া হবে না। আমার কথা পরিষ্কার, আমাকে যদি ভালোবাসেন, ভালো মানুষ হবেন। আপনি কত বড় নেতা, কত বড় কর্মী, ওটা আমার দেখার বিষয় নয়। আমার প্রিয় নেতা বলেছেন এই সব ক্ষেত্রে আমাদেরকে নিষ্ঠুর হতে হবে, কারণ দীর্ঘ 17 বছর ত্যাগের বিনিময়ে, আমাদের অসংখ্য মানুষের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের এই অর্জন। জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দলের 422 জন শহীদ হয়েছেন বা আত্মহুতি দিয়েছেন। সুতরাং এত সহজে আপনারা এসে ধান্দাবাজি করবেন, বাটপারি করবেন আর আবার দেশ চালাবো, এটা ভাবার কোনো কারণ নাই। সুতরাং আমরা সবাইকে বলবো এই দেশের অগ্রগতির জন্য, উন্নয়নের জন্য, আগামীতে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর নিরাপদ গঠন করার জন্য, একটি মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য, একটি পরিবেশ বান্ধব কর্মসংস্থান মুখী জনপদ গঠন করার জন্য আপনারা বিএনপির সঙ্গে থাকেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন, এইটাই হলো আমাদের অঙ্গীকার। আর সবাইকে অনুরোধ করবো, ইতিমধ্যে একটি দল অধিকাংশ ইউনিয়ন থেকে ভোটার আইডি প্রতারণা করে কালেক্ট করেছে যে তোমাদের কার্ড দিব, এই দিব, ওই দিব, এগুলো বলে এরা চেষ্টা করবে আপনাদের ভোট সকালবেলায় গিয়ে দিয়ে দেওয়ার জন্য। আপনারা বিকেলে গেলে কিন্তু ভোট দিতে পারবেন না, কারণ এই চক্র ক্ষমতার জন্য উন্মাদ হয়ে গেছে। সারা বাংলাদেশ জুড়ে এটা করছে, মিডিয়াতে দেখবেন এগুলো হচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো, মায়েদের বোনেদেরকে বলবো, ওই দিন সকালে কোনো নাস্তা রান্না হবে না। ভোট দিয়ে আমাদের ভোট শুরু হবে 7:30টায়, আপনারা 5টা 5:30টার ভিতরে ভোট কেন্দ্রে লাইন দিবেন। ভোট দিয়ে বাড়িতে এসে নাস্তা করবেন, ঘুমাবেন, আরাম করবেন, আপনাদের দায়িত্ব শেষ। 5 বছরের জন্য আপনারা নিরাপত্তা পাবেন। আর একদিন আরাম করতে গিয়ে আপনাদের নিরাপত্তা প্রশ্ন ফেলবেন না। এই দেশে সরকার গঠন করলো বিএনপি, কিন্তু জনপদে আপনি বিএনপিকে যেতে পারলেন না, আপনি কাঙ্ক্ষিত উন্নয়ন পাবেন না। এইটাই বাস্তবতা, এটাই চরম সত্য। কিন্তু আমি মিথ্যা কথা বলবো না, আপনার মিথ্যা কোনো আপনাদের কি বলে আমি কোনো অঙ্গীকারও করবো না। আমি শুধু এতটুকু বলবো যে আপনারা 12 তারিখ সকালবেলায় সবাই ভোট করলে গিয়ে ভোট প্রদান করবেন এবং চেষ্টা করবেন একেবারে প্রথমে গিয়ে লাইনে দাঁড়ানোর জন্য, যাতে সুন্দর মতো ভোট দিতে পারেন। আমরা চাই 10টার ভিতর আমাদের সকল ভোটার যারা আছে তারা ভোট দিয়ে দিবে, বিশেষ করে আমাদের যারা আগ্রহী আমাদেরকে ভোট দিতে চায়। 10টার ভিতরে আমাদের ভোট শেষ হয়ে যাবে, সেইভাবে আপনারা সবাই প্রস্তুতি রাখবেন। আমার প্রিয় নেতা একটা কথা বলেছেন যে ভোট দিব ধানের শীষে, দেশ গড়বে মিলেমিশে। জনশক্তি, জনবল, বিএনপির মনোবল। জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। আমরা এই স্লোগানকে বিশ্বাস করি, আমরা এই স্লোগানকে মেনে নিয়ে চলতে চাই। পরিশেষে আমি একটা স্লোগান দিয়ে শেষ করতে চাই, মার্কা কি আছে? মার্কা আছে?
কোন মার্কা? সবাই বলেন। রামপাল মোংলার, তারেক রহমানের, সারা বাংলায়। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমাদের এই পরবর্তী পর্ব শুরু হবে সেই প্রত্যাশা রাখছি। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অনুষ্ঠানের সভাপতি বক্তব্য দেওয়ার জন্য এবং ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। আমাদের ফারুক আহমেদ সাহেব এর মধ্যে বক্তব্য রাখছেন।